প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবরের মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। প্রিয় দর্শক, আজ কথা বলবো দেশের স্বাস্থ্য খাত নিয়ে। কিভাবে বেসরকারি স্বাস্থ্য খাতে অর্থ বাণিজ্য চলে সেটি সবারই জানা। তবে চিকিৎসার নামে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে সেই খোঁজ খবর কেউ কি রাখছেন? আসলে কারণটা কি? কারণ দেশের চিকিৎসা খাতকে যেভাবে আস্থাহীনতায় পরিণত করা হচ্ছে, সেই আস্থার জায়গাটিকে দখল করে নিচ্ছে বিদেশমুখী চিকিৎসা। কারণটা আসলে কি? কোন অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি জানবো। এবার আমরা কথা বলবো রোগী, স্বজন এবং সংশ্লিষ্টদের সাথে, কি বলছেন তারা। দর্শক, রাজধানী সহ সারা দেশে অসংখ্য নামিদামি কিংবা অভিজাত বেসরকারি হাসপাতালগুলোর গল্প সবারই জানা। সেখানে অর্থ বাণিজ্য যেন তাদের প্রধান নেশা। বলাই যেতে পারে টাকা আছে যার, চিকিৎসা যেন তার। দর্শক, চিত্রটি দেখে মনে হতে পারে পাগল। আসলে নয়, স্বজনহীন এই মানুষটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের মূল ফটকের বারান্দায় ছটপট করলেও যেন দেখার কেউ নেই। দর্শক, দেশব্যাপী চিকিৎসা জ্ঞান ছড়িয়ে দেওয়া ও দক্ষ ডাক্তার গড়তে 1963 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে ঢুকতেই চোখে পড়ল দালাল চক্রের সদস্যদের উৎপাত। আমাদেরও অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দালালের পথ অনুসরণ করে কৌশলে হাসপাতালের দালাল চক্রের প্রধান একজনকে অনুসরণ করেছিলাম আমরা। তিনি প্রায় জোর করে এক রোগীকে পাঠাচ্ছিলেন বেসরকারি একটি ক্লিনিকে। এরপর সামনে গিয়ে হাজির ঘটনার অন্তরালের টিম। তারপর জানতে চাওয়া হয় তার পরিচয়। এরপর একে একে রোগীরা বলতে থাকে এই দালালের পাল্লায় পড়ে নাকি অনেক টাকা খুইয়েছেন। বলেন, কি বলবেন, উত্তর দেন। ওয়ার্ড বয়রা সবচেয়ে বড় সিন্ডিকেট। আপনার ওষুধ এবং টেস্টের যে রুগীর যে টেস্টগুলা, এগুলা ম্যাক্সিমামে ওরা দুর্নীতি করে। হুইল চেয়ার দেয় না আমাদেরকে। যেমন কালকে আমি আমার মাকে নিয়ে ঘুরছি, ওনাদেরকে আমরা 550 টাকা দিছি, তারপরেও ওনাদের মন ভরে নেই। ওনারা খুব মনে কষ্ট আমাদের উপরে। আমাদেরকে আপনারা সর্বপ্রথম এই হেল্পটা করেন, আমরা যেন হুইল চেয়ার পাই। এত দেরি করে ডাক্তার আসলে হয় বলেন? সবাই তো রুগী নিয়ে আসে না, সবাই তো রুগী নিয়ে আসে। তাড়াতাড়ি ডাক্তার দেখাবে, তাড়াতাড়ি বাসা যান। রুগী নিয়ে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যায়, কিন্তু ডাক্তার আসার খবর নেই। উপরে নিয়ে ইমার্জেন্সিতে নিছে, ইমার্জেন্সি থেকে বেডে দিছে। বেডে নেওয়ার পরে ওরা বলে যে আপনারা খুশি হয়ে যা দেন তাই নিব। পরে আমরা খুশি হয়ে 300 টাকা দিছি, ও নেয় না। ও বলে যে এটা আপনাদের খুশি হইল, আচ্ছা আমরা এই জায়গায় রুগী নিয়ে আসি, আমরা কি খুশিতে আসি, এই জায়গায় বেড়াইতে আসি? একটা বাথরুমও ভালো না, প্রত্যেকটা বাথরুমে ময়লা দিয়ে ভরা, পরিষ্কার কেউ এখানে সুইপারও নাই। বাথরুমের পরিস্থিতি খুব খারাপ। টাকা না দিলে রুগীর সাথে মিসবিহেভ, নাই, বেড নাই, তারপর আপনার চেয়ার নাই বা নাই, লোক নাই, এরকম দেখায়। যেই সরকারি বাংলাদেশে আসুক, যেন এই স্বাস্থ্য খাতে যেন তারা সর্বোচ্চ মনোযোগ দেয়, কারণ এখানেই সবচাইতে বেশি বাংলাদেশের জনগণ বা হয়রানির শিকার হয়। সাক্ষ্য প্রমাণ যখন মিলে গেল এবং একে একে উপস্থিত হয়ে প্রায় সবাই যখন তাকে দালাল বলে চিহ্নিত করছিল, ঠিক তখনই জনরোষানলে পড়ে দালাল চক্রের এই সদস্য। অবশেষে ক্ষমা চেয়ে পার পেলেও ঘটনার অন্তরালের টিম আরো জানতে চায় তার সাথে আর কে কে রয়েছে। এই প্রশ্ন করা মাত্রই ভোতর। বলেন, উনি কি বলে গেল? উনি বলে গেছে দালাল। কি বলছে? বলে গেছে কি ভাষাটা দেখায় বলে গেছে দালাল। এরপর একের পর এক ভোগান্তি আর দুর্ভোগ ও দালাল চক্রের বিষয়ে মুখ খুলতে শুরু করেন চিকিৎসা নিতে আসা রোগীরা। আর অধিকাংশ ওষুধ বাইরে থেকে কেনার অভিযোগ তো ছিল অহরহ। রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা করার বদলে 10 থেকে 12টি টেস্ট দেওয়া হয় বলেও অভিযোগে তীর ছোড়েন ভুক্তভোগীরা। আর যথারীতি সরকারি হাসপাতালের ল্যাবে যেসব পরীক্ষার সব সুযোগ থাকলেও দালালদের সহযোগিতায় রোগীদের পরীক্ষাটা করিয়ে আনতে হয় বাইরের কোনো ল্যাব থেকে। কমিশন বাণিজ্যের এই চিরাচরিত প্রথায় সুবিধাভোগী এক শ্রেণীর চিকিৎসক থেকে হাসপাতালের সামনে দাঁড়ানো দালাল চক্রের সদস্য সবাই। এখন বলে যাও ওই হসপিটালে, যাও পপুলারে, যাও ইবনে সিনায়। এখন যেই টেস্ট এখানে আমি 200 দিয়ে করব, আমি কেন ওই টেস্ট পপুলারে 1600 দিয়ে করব? আপনি এখানে যান, উনিও ওখানে থেকে নাই, নিচে আমার ককি 10,000 টাকা লাগবে, 12,000 টাকা লাগবে। এখানে নিবে না, এখান থেকে আবার হলো বলতেছে ঢাকা মেডিকেলে যাইতে লেগে। আবার ঢাকা মেডিকেলে বলতেছে এখানে, মানে তাদের কাছে একটা জীবনের কোনো মূল্য নাই। সরকারি হাসপাতালে আমি কেন ঘুষ দিব? আপনাদের লোক বাড়ান, আমরা সুন্দর মতো সার্ভিস নিয়ে আমরা চলে যাব। সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিদিন শত শত রোগী আসে চিকিৎসা নিতে। আর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সর্বশান্ত হচ্ছেন রোগীরা, হারাচ্ছেন অর্থ, মোবাইল সহ মূল্যবান সময়। বাথরুম নোংরা হয়ে থাকে, বাথরুম পরিষ্কার করে না,
এগুলো তো ভালো না। সরকারি হাসপাতালে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এখানে পরিষ্কার না, আর মানুষ আসলে এখানে সেবা নিতে আসলে অনেক হয়রানি হয়। হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে জরুরি বিভাগ পর্যন্ত যেন দালালের ছড়াছড়ি। সিরিয়ালের যে একটা অবস্থা, সিরিয়াল দিয়ে টিকিট নিয়ে যাইতে মনে করেন আমাদের রুগী দেখার টাইম ওভার হয়ে যাবে। একটা টেস্টের লিগা রুগী, ইমার্জেন্সি রুগী যদি একদিন এখানে টিকিটের জন্য লাগে, আবার টেস্টের জন্য আরেক দিন লাগে, তাহলে রুগী তো মারাও যাইতে পারে 2 দিনের ভিতরে। ঘটনার অন্তরের টিম এবার রুগীদের খাবারের রান্নাঘরে। দেখুন বাস্তব পরিস্থিতি। খাবারের জন্য অপেক্ষা করতে করতে 3টাও বাজতে পারে, 3:30টাও বাজতে পারে, 2:30টাও বেজে যায়। তো আমরা হচ্ছে পেশেন্ট, তো আমাদের তো টাইমলি খাবারটা দিতে হবে, আমার তো ক্ষুধার ব্যাপার আছে। আর এখানে খাবারের মানটা এত বাজে, জ্বর, গলা ব্যথা, ঠিক আছে, এই জন্য আমি আসছি করোনা টেস্ট করানোর জন্য। যখন বুথে গেলাম, কাউন্টারে গেলাম টিকিট করার জন্য, তখন বলতেছে বুথে যায় যোগাযোগ করেন। বুথে গেলাম, ওখানে বলতে 5 নম্বর কাউন্টারে যান। 5 নম্বর কাউন্টারে বলতেছে আবার এখানে হেল্প ডেস্কে যোগাযোগ করতে। এমন প্রেক্ষাপটে কি পদক্ষেপ নিচ্ছেন নবাগত পরিচালক ডক্টর মোহাম্মদ শফিউর রহমান? যোগদান করবার আগেই আমি এই হসপিটাল সম্পর্কে যে সমস্ত ভীতিকর বর্ণনা শুনেছিলাম, আমি একটু হতবিহ্বল হয়েছিলাম যে ন্যাশনাল লেভেলের এরকম একটা প্রতিষ্ঠানে আসলেই কি এরকম ঘটনা ঘটে। এবং এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি যে দীর্ঘদিনের খারাপ প্র্যাকটিসের কারণে হঠাৎ করে ভালো করা কিন্তু সম্ভব না। তবুও আমাদের চেষ্টা আছে, আমরা পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট দিয়ে দালাল দমন অভিযান করি, বাইরের হকার দমন অভিযান করি। দর্শক, এবার আসা যাক জাতীয় হৃদরোগ হাসপাতালে। সেখানকার অবস্থার চাকচিক্যতা থাকলেও গণমাধ্যমের সাথে কথা বলতে নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। অতঃপর কথা হলো সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তার সাথে। কি বলছেন তিনি? হ্যাঁ নাজমুল ভাই, আমাদের প্রতিটা রোগীর পিছনে খাবারের বরাদ্দ কত? 175 টাকা না? আচ্ছা, তো 1250-এর এগেনস্টে যত ম্যান পাওয়ার এখনও পুরোপুরি আমরা সেটা পাই নাই। আগে 414 শয্যা ছিল, সেখান থেকে 1250-এ উন্নীত করা হয়েছে। 1250-এর এগেনস্টে রোগী থাকে 1550-1600। এর ফলে এই 1250 বেডের যে ম্যান পাওয়ার, যে ইকুইপমেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা দিয়ে আমরা 1600 রোগীকে সার্ভিস দিচ্ছি। তবে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা সেবা অতীতের চেয়ে উন্নতি হলেও দালাল চক্র আর ওষুধ প্রতিনিধিদের দৌর্যপের কারণে হাসপাতালটি যেন ক্রমেই আস্থাহীনতায় পরিণত হচ্ছে। আর এমন অভিযোগ স্বজনদের। আমার 12,000 টাকা দালালে খেয়ে ফেলাইছে, আমি স্টক করছি। তারপর উনি এখন সুন্দর মতো আমি করতেছি। ইমার্জেন্সি পর্যায়ে যে একটা ট্রিটমেন্ট দরকার, নার্সদের ডাক দিলে পাওয়া যায় না, ডাক্তারদের ডাক দিলে সবসময় ইমার্জেন্সি পাওয়া যায় না। তারা বলে এই 10 মিনিট পর আসতে, 10 মিনিট আপনার পরের দিন সকাল পর্যন্ত চলে যায়, ওই 10 মিনিট তাদের শেষ হয় না। আমরা যারা পেশেন্ট, এরা অনেক হয়রানি করি। আমরা একটা জিনিস জানতে চাইলে তারা আমাদেরকে মনে করেন যে অ্যাভয়েড করে, বা বলে না, বা খুব খারাপ আচরণ করে। আমি সকাল থেকে যে আইসি, 2টা গাড়ি ছাড়লাম, 2টার মধ্যে 100 টাকা কইরা নিল। এই মুরব্বী যে ছিল, এই কইছে কিনা আপনি খুশি হয়ে দিবেন, তো খুশি হয়ে যা পারুম, উনি কইতাছে 100 টাকা দিতেই হবে। হসপিটাল সুস্থ হলে আমরা সবাই সুস্থ, আমরা সবাই সুস্থ হয়ে যাব। হসপিটাল সুস্থ হলে আমরা সবাই ব্যবস্থাপনা ভালো না, তেলা পোকা থেকে শুরু করে একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত অসুস্থই আছে মানুষ। আর খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় এবার আমাদের অবস্থান জাতীয় হৃদরোগ হাসপাতালের রন্ধনশালায়। কি বলছেন তারা? যদিও প্রতি রোগীর জন্য বরাদ্দ প্রতিদিন 175 টাকা। প্রিয় দর্শক, অনুসন্ধানের ঘটনায় কিছুটা আমাদের ছেদ ঘটাতে হচ্ছে। সময়ের বাধায় আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার দেখা হবে আপনাদের সাথে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক প্রোগ্রাম দেখার জন্য। তবে আমরা এতক্ষণ যা বলছিলাম, যে অসঙ্গতিগুলো তুলে ধরছিলাম, সেই অসঙ্গতিগুলোর পূর্ণ ব্যাখ্যা দিতে চাই আমরা। কী কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে চিকিৎসা খাতে, সেটাই জানতে চাই। 1981 সালে ধাপে ধাপে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল 400 শয্যা থাকলেও চলছে 300 শয্যার জনবল দিয়ে। কেমন চলছে এই হাসপাতালটি? এর উত্তর খুঁজতে ঘটনার অন্তরালের টিম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। এরপর শুরু হয় ছবি তুলতে বাধা প্রদান।
অবশেষে পরিচালকের সম্মতিক্রমে ভেতরে প্রবেশ করতেই সব নার্স আর স্টাফদের চোখ যেন কপালে, বাকিটা নিজেরাই দেখুন, এ যেন নার্সদের আড্ডাখানা। ভর্তি নিতে চাচ্ছে না আমাকে। কেন? বলে যে আমি সুস্থ। আপনার সাথে আসছে কে? আমার আম্মু। আচ্ছা, উনি কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। কোথায় যাচ্ছেন? এটা যাচ্ছে প্রাইভেটে, এই নাম কি এটা, পপুলারে। মানে ওনারা কি নির্দিষ্টভাবে ঠিক করে দেয় যে পপুলারেই যাবেন? না, নির্দিষ্ট ঠিক করে দেন, বলছে আগে সরকারিতে দেখবেন, যদি এটা না হয় প্রাইভেটে করবেন। সরকারিতে সব জায়গায় 4-5টা জায়গায় খুঁজলাম, নাই, এখন প্রাইভেটে করলাম। তবে অবিশ্বাস্য হলো সত্য, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কথা হলো বেশ কজনের সাথে। তবে হাসপাতালের চিকিৎসকদের সাক্ষাৎকারের সময়সীমা দুপুর 1টার পরে দেয়া থাকলেও সকাল 10টা থেকে কেন তারা চিকিৎসায় বিঘ্নতা ঘটাচ্ছেন তা জানতে চাই আমরা। আপনাদের যদি 1টার পরে আসার নিয়ম, তার আগে আসলে আপনারা কেন আসেন, কি কারণে? না, আমরা তো হসপিটালের ভিতরে যাচ্ছি না। আমরা হলো মানে হসপিটালের ভিতরে বলতে আমরা বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছি না, আমরা থাকতেছি সীমানার ভিতরে। মানে আমাদের মার্কেটিং সীমানা হলো এইটুকু। এই হাসপাতালের যে নির্দেশনা, সেইটা আসলে কতজন মানছে? আমরা যারা আছি আমরা তো মানার চেষ্টা করি। আমি এটা আপনার কাজের সময় কি আমি বাধা দিয়েছি আপনাকে? আমি আমার কলিগকে কি বাধা দিতে পারি না? আপনি বাধা দিই না তো, আমি এখানে ভিজিটও করতে আসি। আপনি নিজে স্বীকার করলেন যে আমার কলিগকে আমি বাধা দিতে পারি না। আমি বাধা নেই, আমি বলছি আমার কলিগকে আমি ইশারা দিতে পারি না। এরপর আমরা মুখোমুখি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমানের সাথে। কি জবাব দেবেন তিনি, নাকি অনুমতির আইনি গল্প শোনাচ্ছিলেন তিনি? ভিডিও করা যাবে না, এটাতে আইনগত দিক আছে। যেহেতু মানসিক হাসপাতাল, পেশেন্টের কোনো ভিডিও করা যাবে না। পেশেন্টের গার্জেনের সঙ্গে আপনি আলাপ করতে পারেন, কিংবা তারপরে যদি ওনারা অনুমতি দেয়। তবে অবশেষে প্রশ্নবাণে জর্জরিত হয়ে স্বীকার করলেন স্বল্প জনবল সহ কিছু স্বল্পতা ও দালাল চক্রের কথা। সরকারি নিয়ম অনুযায়ী যে টেন্ডার প্রক্রিয়া, সেই টেন্ডার প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বিলম্বিত হওয়ার কারণে আমরা যথাসময়ে ওষুধটা কিনতে পারি নাই। দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেয়ার। বিরতির পর আবার আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মাই টিভির সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আমরা আপনাদেরকে এবার নিয়ে যাব অন্য সরকারি হাসপাতালগুলোতে কিভাবে সেবা কার্যক্রম চলছে আর কেনই বা মানুষের এত অভিযোগ। ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে নষ্ট ছিল 4টি রেডিওথেরাপি মেশিন। সচল থাকা বাকি 2টি মেশিন গেল 24 সালের ডিসেম্বর শেষ ভাগে অকেজো হয়ে পড়ে। একসাথে সব থেরাপি মেশিনগুলো অচল হয় চরম বিপাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন। আর জনবল সংকটের সাতকাহন্ত রয়েছেই। তবে এবার আসা যাক সারা দেশে ক্যান্সার আক্রান্ত গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। হাসপাতালের প্রবেশ করতেই বিধিবাম প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষমান রাখা হয় ঘটনার অন্তরালের টিমকে। এই হাসপাতালটি 1982 সালে 500 শয্যা হিসেবে যাত্রা শুরু করে, যেখানে ক্যান্সার রোগীদের জন্য 6টি রেডিওথেরাপির মধ্যে দীর্ঘদিন ধরে নষ্ট ছিল 4টি মেশিন। বাকি 2টি সচল থাকলেও গেল 24 সালের 21 ডিসেম্বর অচল হয়ে পড়ে। এর ফলে গেল 1 মাস ধরে রেডিওথেরাপি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন ক্যান্সার রোগী চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছে নিরাশ হয়ে। দালাল বিভিন্ন অ্যাভেলেবেল দালাল আছে এবং বিভিন্ন ধরনের কোনো পরীক্ষার জন্য মানে ফ্যাসিলিটি তো পড়তে হয়, যেমন কোনো পরীক্ষা আজ না কাল, অথবা বিভিন্ন ধরনের বেড, বিশেষ করে বেড নেওয়ার জন্য আমাদের প্রায় আমরা আজকে 3 মাস ধরে দৌড়ে বেড পেয়েছি। বিভিন্ন কেউ টাকার জন্য বেড দেয়। এই জিনিসগুলো যদি সরকারের দৃষ্টিপাত যায়, এটা আমাদের সাধারণ মানুষের উপকার। এখন ক্যান্সার হাসপাতালে এসে দেখি আমরা হচ্ছে যে রেডিওথেরাপির যন্ত্রগুলো নষ্ট, তাহলে এখন আমরা যাবো কোথায়? এখন বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে লক্ষ লক্ষ টাকা, এই জায়গায় এসে আমরা 200 টাকায় পাই। এখন আমরা যাবো আসলে কোন জায়গায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। 4টে মেশিন কন্ডেমেশন হয়েছে, বাতিল করা হয়েছে 4টে মেশিন, আর 2টে মেশিন রানিং ছিল। গত 23 তারিখ থেকে ওই 2টে মেশিন বন্ধ।
হাসপাতালের পরিচালক ডক্টর জাহাঙ্গীর কবির 6টি মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে বলেন, রেডিওথেরাপি মেশিন ঠিক করার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা চলছে। 10 বছর পার হয়ে গেছেন, মেশিন কিনা হয়নি, যার জন্য গ্যাপটা পড়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা ম্যাডাম, সচিব স্যার সবাই চেষ্টা করছেন, সহকারী উপদেষ্টা স্যার চেষ্টা করছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা মেশিনগুলো চালু করতে পারি এবং নতুন মেশিনগুলো কিনতে পারি। যদিও নতুন দুটি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল করতে 2 থেকে 3 মাস সময় প্রয়োজন বলে মন্তব্য করে বলেন, রেডিওথেরাপি নয়, এই ক্যান্সার হাসপাতালে জনবল সংকট আছে প্রকট বলে জানান হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির। 500 সজ্জার রুগী সার্ভিস দেওয়া, 300 সজ্জার জনবল দেওয়া আসলে কষ্টকর। তাতে সার্ভিসের কোয়ালিটি, দ্যাট ইজ মানগত সমস্যা হয়। ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার 2018 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,08,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতি বছর আরও 1.5 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। দর্শক, রাজধানী নগরবাসীর অন্যতম চিকিৎসার ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ। এখানে ট্রলি বাণিজ্য থেকে শুরু করে টিকিট, আইসিইউ বেড, এমনকি নর্মাল বেড ও বারান্দা বিক্রি করার অভিযোগ অনেক বেশি। এ যেন পুরাতন গল্পকে নতুন করে উপস্থাপন করা মাত্র। অর্থোপেডিক্স, কিডনি, শিশুসহ সব হাসপাতালের চিত্র যেন একই রকম। দর্শক, এবার আসা যাক মানুষের জীবন বাঁচাতে যে উপকরণের প্রয়োজন সেই অত্যাবশ্যকীয় উপকরণের উপর। ওষুধ একটি জীবন রক্ষাকারী পণ্য, আর এই পণ্যটির সাথে পরিচয় নেই পৃথিবীতে এমন লোকের সংখ্যা বিরল। মানুষের রোগ নির্ণয়ের প্রতিকারে, উপশমে ও রোগ প্রতিরোধে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে ব্যবহৃত হয় এই পণ্যটি। বাংলাদেশ ওষুধ উৎপাদনে আজ স্বয়ংসম্পূর্ণ। বর্তমান দেশের চাহিদার প্রায় 98% ওষুধ তৈরি হচ্ছে দেশে। দেশের এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিশ্ববাজারে। তবে মাঝে মাঝে মনগড়াভাবে ওষুধ কোম্পানিগুলো অহেতুক দাম বাড়িয়ে বিপাকে ফেলছেন রোগী ও স্বজনদের। 1981 সাল পর্যন্ত দেশের প্রায় 70% ওষুধের বাজার আন্তর্জাতিক কোম্পানিগুলোর একচেটিয়া দখলে থাকলেও সময়ের পরিক্রমায় বাংলাদেশ এখন ওষুধ প্রস্তুতে বেশ স্বয়ংসম্পূর্ণ। 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হওয়ার পর ওষুধ শিল্পের একচেটিয়া বাণিজ্য থেকে বেরিয়ে এসে দেশীয় ওষুধ কোম্পানিগুলোর উপর নির্ভরতা বাড়ায় এবং আস্তে আস্তে এসব বাজার সম্প্রসারণ হতে শুরু করে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্যমতে বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে 270টি ছোট বড় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রয়েছে। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে বাংলাদেশে মোট 165টি কারখানা ওষুধ উৎপাদন করে যাচ্ছে। রোগ থেকে রক্ষা পেতে ওষুধের কোনো বিকল্প নেই দৈনন্দিন জীবনে। মানুষের জীবন রক্ষাকারী এসব ওষুধ নিয়েও চলছে তেলেসমাতি কারবার। প্রতিষ্ঠান ভেদে একই ওষুধের দাম এক এক রকম। এর ফলে নাভিশ্বাস উঠেছে চিকিৎসা সেবা নিতে আসা মানুষজনের। মানুষের সাথে কথা কাটাকাটি হয় বা আর্থিক সংকটের কারণে উভয়ই একটা লোকসানের মধ্যে পড়তে হয়। কোম্পানির একটা কিটোরাল ট্যাবলেটের দাম ছিল হচ্ছে আপনার 12 টাকা। হ্যাঁ, হুট করে এই কোম্পানির ট্যাবলেটটা এখন 20 টাকা করে ফেলছে। দ্যাট মিনস আপনার 12 টাকার ট্যাবলেটটা 20 টাকা করেছে, 8 টাকা বেড়েছে 1 মাসের মাথায়। গত বছর ওষুধের দাম কয়েক দফা বাড়িয়েছে সংশ্লিষ্টরা। দাম বৃদ্ধির তালিকায় ছিল গ্যাস্ট্রিক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স রোগীর ইনসুলিন ও অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ। কেন এবং কি কারণে ওষুধের বাজারের এমন অস্থিরতা, এর সাথে কারা জড়িত তা জানতে রাজধানীর বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ঘটনার অন্তরালী টিম। ভাই, আমার তো ডাক্তার যখন লেখে তখন আমাকে জমি বিক্রি করি, বাড়ি বিক্রি করি, ওষুধ খাইতে হবে। ওষুধ কোম্পানির দাম বাড়াইলে কিছু করার নাই আমাদের। দর্শক, বিদায় ঘন্টা বেজে উঠেছে। তবে বরাবরের মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু শান্ত হবেন? আর যারা চিকিৎসা খাতকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন এবং দেশের টাকা বিদেশে গিয়ে স্বাস্থ্য খাতকে আস্থাহীনতায় পরিণত করছেন বিদেশে, সেটি কিন্তু ঘুরে যাওয়ার মতো নয়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানী গল্প নিয়ে। তবে তার আগে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হবে, মানুষের আস্থায় ফিরিয়ে আনতে হবে। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের সাতকারণের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।